আওয়ামী লীগ সরকার যখন রানিং অবস্থায় ক্ষমতায়, জি তখনও কিন্তু তাদের বিরুদ্ধে আমি কথাবার্তা বলেছি। কী কারণে? আমি অন্যায়কে কোনোদিন মেনে নিতে পারি না। সে তো বুঝতেই পারছে যে হিরো আলম তাকে খুঁজতেছে, রাস্তায় পেলে তো অবশ্যই গরম ধোলাই দেবে। আওয়ামী লীগের লোক আপনাকে হুমকি দিয়েছিল, আপনার প্রতিপক্ষ কি শুধু আওয়ামী লীগই? অনেক তারকা, অনেক বড় বড় এমপি মন্ত্রী আজকে জনগণের প্রশ্নের মুখে পড়েছে। নায়ক হলাম, গায়ক হলাম, রাজনীতিবিদ হলাম, কবি হলাম। ও শ্রী তোর বাড়ি কোনা কোনটি, নাম না বললে যাবে দিম না সেটি। আমরা বগুড়া সত্যি মাথার কাপড়, না তোললে সাদা বেনি খুলে দেব আমি। ও শ্রী তোর বাড়ি কোনা কোনটি। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এমন একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি সারা বাংলার মানুষের কাছে শুধু নয়, সারা বিশ্বের কাছে পরিচিত একজন মুখ, হিরো আলম। কেমন আছেন ভাই? কে ভালো আছে? আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো প্রথমে একটা বিষয় জানতে চাবো, আপনি একজন কবি, একজন গীতিকার, একজন কণ্ঠশিল্পী, একজন অভিনেতা, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বটে। তো একা মানুষ, আপনি এতগুলো বিষয় কিভাবে আপনি সামলান? দেখুন, প্রথমে তো আলম থেকে পরিচয়, জি তারপরে মনে করেন আশরাফুল আলম পুরো নামটা আমার। জি তারপরে মনে করেন নায়ক হলাম, গায়ক হলাম, রাজনীতিবিদ হলাম, কবি হলাম। মানে প্রতিটা স্টেপ চেষ্টা করছে যে মানুষ একটা করে স্টেপ করতে কী কী করা সম্ভব, জি কী করলে এই স্টেপে যাওয়া যায়। আর একটা লোকে সব কিছু পারে না, জি কিন্তু এগুলো কিন্তু আমি একটাও না। আমি মূলত টার্গেট হলে যে আমি একজন অভিনেতা, একজন অ্যাক্টর হতে চাই, এটা আমার মূল টার্গেট। বাদ বাকিটা আমি জনগণের পাশে দাঁড়াতে, জনগণের নিয়ে কাজ করতে, দেশকে ভালোবাসি, সব মিলে রাজনীতিবিদ। আমার পরিচয় হলো দুইটা, একটা হলো যে একজন তারকা, একজন রাজনীতিবিদ, এই দুইটা। আর বাদ বাকি গায়ক বলেন, কবি বলেন, আর অন্য অন্য যে সাইটগুলো বললেন, সব করে শখের বসতে করে ট্রাই করি যে একটা লোক এই দেশটা করা কি সম্ভব কিনা। আমি চেষ্টা করে দেখলাম এই কাজটা করা সম্ভব। আমি ট্রাই করছি যে তাহলে প্রতিটা কাজ যদি করা সম্ভব হয়, সব করে ট্রাই করে দেখেছি যে একটা লোক যে কোনো কিছু করতে চাইলে করা সম্ভব কিনা। এগুলো সেই জন্য একটা ট্রাই করছি। না, আপনি তো প্রথমেই সফলতা অর্জন করেছেন। আপনি আলোচনার মধ্য দিয়ে হোক, সমালোচনার মধ্য দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, সারা পৃথিবীর মানুষের কাছে আপনার পরিচিতি লাভ করেছেন। এখানে আপনার সাকসেস। তো তারপরেও আপনার হচ্ছে আপনি কবিতা বলেন, গান বলেন, অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো নিয়ে আপনার হচ্ছে আপনার চেষ্টা যে বললেন, সেই চেষ্টাটা তো আপনার হচ্ছে তাহলে আর প্রয়োজন নাই, যেহেতু আপনার পরিচিতি অলরেডি আছে। তাহলে সেই চেষ্টাটা কেন করেছে? চেষ্টাটা এই কারণে করছে যে হিরো আলম যদি চেষ্টা করে একটা জায়গায় যেতে পারে, করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। এই জন্য আমি যে আমাকে যেন অনেকেই স্মরণ করে যে হিরো আলম যদি পারে, আমরা কেন পারবো না। আমাকে দেখে মানুষকে অনুপ্রেরণা বাড়ানোর চেষ্টা করি যে তারা হিরো আলম পারলে আমরা কেন পারবো না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এটা আসলেই সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হচ্ছে, যে হিরো আলম পারলে আমরা সাধারণ মানুষরা কেন পারবো না। একজন হিরো আলম যদি উদ্যমী হয়ে সে যদি সিনেমা প্রডিউস করতে পারে, সে যদি সিনেমা বানাতে পারে, সে যদি নায়ক হতে পারে, সে যদি গায়ক হতে পারে, সে যদি একজন কবি হতে পারে, সে যদি রাজনীতি করতে পারে, জাতীয় সংসদ নির্বাচনের মতো নির্বাচনে যদি সে অংশগ্রহণ করতে পারে, তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, তাহলে আমরা কেন পারবো না। এটা আসলে আমাদের কাছে খুবই একটা শিক্ষার বিষয়, যে হিরো আলম পারলে আমরা সাধারণ মানুষরা কেন পারবো না। আমরা চেষ্টা করি না, এই কারণে পারি না। আপনি হিরো আলম চেষ্টা করেছেন, আপনি পেরেছেন, সফলতাও হয়তো কিছু ক্ষেত্রে হয়েছেন, কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তো এখন আসি আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে। আপনি সাম্প্রতিক সময়ে যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল, এই আন্দোলনে আপনিও একজন রাজপথের সৈনিক ছিলেন, রাজপথে থেকে আপনিও আন্দোলন করেছেন। তো সেইখানে আপনি বিভিন্ন সময় আপনি গণমাধ্যমে আপনি বলেছেন যে আপনি হামলার শিকার হচ্ছেন এবং আপনি হুমকির শিকার হচ্ছেন। তো কোন ধরনের হুমকিগুলোর শিকার আপনি হয়েছিলেন এবং কারা আপনাকে এই হুমকিগুলো দিয়েছিল বলে আপনি মনে করেন? আসলে আমাকে হুমকি যারা দিয়েছিল তারা হলো যে আওয়ামী লীগের লোকজন ছিল। জি আর ছাত্র আন্দোলনের শুরু থেকেই
আমি যে আমি আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু ছোট করে প্রশ্ন করি। আওয়ামী লীগের লোক আপনাকে হুমকি দিয়েছিল। আপনার প্রতিপক্ষ কি শুধু আওয়ামী লীগই? অন্য কেউ কি আপনার লোক দিতে পারে না? এটা আপনি মানে কিভাবে আপনার লোক আপনি সিউর হলেন যে আওয়ামী লীগই আপনাকে হুমকি দিয়েছিল? আমি যে প্রতিবাদমূলক কথা বলি, জি, সে সমস্ত বেশিরভাগই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারগুলো তারা বেশি করে। জি। তারা এই কাজগুলো বেশি করে থেকে আমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলে দেখি, কিন্তু তারা আমার উপর বারবার অ্যাটাক করে। এই জন্যেই আওয়ামী লীগের লোকের কথা বলছি। আমি যখন ছাত্র আন্দোলনে যখন কথা বলি, আমি পুরোটা বলছি এই সরকারের পদত্যাগ চাই, আমরা এই সরকার চাই না, লাশের খেলা বন্ধ করতে হবে, না হলে এই সরকার আর আর একটা মায়ের দল একটি মায়ের বুক খালি করা হয়, যে খালি করা গুলি করা অর্ডার দেবে আমরা তাদের বুক খালি করে দেবো। তো এই যে কথাটা বলেছিলাম, যে এই কথাগুলো কিন্তু প্রতিটা মায়ের বুক খালি, লাশের খেলা খেলতেছে, ছাত্রদের মারা হইতেছে, সম্পর্ক তো আওয়ামী লীগের লোকই করতেছে। তাহলে আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের লোক করছে কি, আমাকে বলছে তুই রাস্তায় বাড়াবি না, প্রতিবাদমূলক কথা বলবি না, তাদের কাছে যাবি না, ছাত্রদের পাশে দাঁড়াবি, এটা তো তারাই বলতেছে। এই জন্যই বারবার বলতেছে আমাকে আওয়ামী লীগের লোকরাই সেই টাইমে মনে করে সেটা আপনাকে ফোন করে বলেছে? ফোন করে বলেছে আর কি। তো এই যে আপনি তারপরেও আপনি যখন ছাত্রদের সাথে আবারও সংযুক্ত হলেন, এই এত বড় কথা আপনার যে যদি কেউ যদি আমাদের ছাত্রদের বুকে গুলি করে তাহলে আমরাও প্রতিবাদে গুলি ছুড়ব। তো এই যে এত বড় একটা সাহসিকতার কথা যে আপনি বললেন, কখনো কি আপনার নিজের প্রতি নিজের মায়া হয় না? দেখুন, বাংলাদেশের যে অবস্থা বর্তমানে হয়েছিল, আপনি যদি প্রকৃত একজন মানুষ হয়ে থাকেন আর আপনার ঘরের সন্তান থেকে থাকে, সেই অবস্থায় কোনো লোক ঘরে বসে থাকা সম্ভব না। আপনার সন্তান রাস্তায় গুলি খেয়ে মারা যেতেছে, আপনি কীভাবে আপনি নিজের কথা ভাবে আপনি বাপ ঘরে বসে থাকবেন? সেই তুলনায় জোর মিলে মৃত্যু হবে, কিন্তু আমরা বেঁচে থাকতে দাদা সন্তান মারা যাবে, এটা হতে পারে না। সব কিছু মিলেই আমি চিন্তা করছি, না, আমাদের এই মুহূর্তে রাজপথে কথা বলা দরকার। কারণ আর হিরো আলম শুরু থেকেই অন্যায়ের প্রতিবাদ করার একটা অভ্যেস আছে, আপনি সবাই দেখেছেন। আর এই সময়ে আমি যদি মনে করি প্রতিবাদ না করি, জনগণের পাশে না দাঁড়াই, সবাই জনগণের মনে করেন কথা বলে আমাকে নিয়ে, আপনি সবটাই মানুষের পাশে দাঁড়ান। এই যে আজকে অনেক তারকা, অনেক বড় বড় এমপি মন্ত্রী আজকে জনগণের প্রশ্নের মুখে পড়েছে যে আপনারা মানবতা ফিরিওয়ালা, দ্বারা আপনারা বললেন মানবতা ফিরিওয়ালা দেখান। এই ছাত্র আন্দোলনে আপনাদেরকে কেন দেখলাম না? আজকে অনেক তারকা কিন্তু লোকজন গালিগালাজ করতেছে, অনেক এমপি মন্ত্রীদের গালিগালাজ করতেছে। কেন? যে আপনারা যে দামে দেশের একটা এইরকম একটা ঘটনা, আপনার চুপচাপ কেন? আপনারা ফেসবুকে আসে বড় বড় কথাবার্তা বলেন, আপনারা বললেন টাইমে আপনারা মানবতা ফিরিওয়ালা দেখান, যে আপনারা মানুষের পাশে আছেন যে কোনো দেবে। কিন্তু এই যে একটা সারা বাংলাদেশে একটা গণ আন্দোলন, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী মাঠে নেমেছে, আমরা যদি কথা না বলি তো সকলকে বলতে আমি নিজের মৃত্যুর কথা যদি ভাবি, তা আমি ধরেন রাজনীতিবিদ একজন, আমি দেশ নিয়ে ভাবি, দেশের জনগণকে কথা বলতে চাই, তাহলে চুপচাপ কী হারে থাকি বলো? সব কিছু মিলে আমি নিজের মৃত্যুর কথা আগে থেকেও ভয় করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করবো না। এই যে আপনার এই সাহসগুলো কোথা থেকে আপনি পান? সাহস নিজের উপর। সাহস আপনার নিজেকে তৈরি করতে হবে। কারণ আপনি সাহস নিজে যদি তৈরি না করেন, যে সামনে এগিয়ে যেতে পারবেন না। কেউ কিন্তু মনে করে সাহস দিবে না, আপনি যে কোনো কাজে বাধা দেবে, কিন্তু আপনি বাধাকে কেন ভয় করবেন? কারণ বিপদে পড়লে আপনি যে উদ্ধার হয়ে আসতে হবে, তাহলে মানুষের বাধা কেন আপনি ভয় পাবেন? আর আমরা অল টাইম চেষ্টা করি যে মানুষের পাশে থাকে কিছু করার, যে আমি নিজেকে সাহস করে আজকে আমি আপনাদের সামনে দুটো কথা বলতেছি। কী কারণে? আমার নিজের সাহসের কারণে। আমাকে কিন্তু কেউ কোনো দিন সহযোগিতা করেনি, আমি নিজের সাহস করে আজকে এতটা আসতে পেরেছি। এই জন্য এই সাহসটা আমার নিজ থেকেই অল টাইম চলে আসে। আপনি যখন জাতীয় সংসদ নির্বাচনে পরপর ২ বার নির্বাচন করেছেন, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। থাকা অবস্থায় কিন্তু আপনার নির্বাচন আপনি প্রার্থী ছিলেন। তখন ২ বার আপনি নির্যাতিত হয়েছেন। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের যারা আপনার সন্ত্রাস বাহিনী আছে, সন্ত্রাস বাহিনী বলবো কারণ এখন দেশ জুড়ে কিন্তু সকলেই আপনার হচ্ছে সন্ত্রাস বাহিনীতেই আপনার তাদেরকে পরিণত করে দিয়েছে। তাদের দ্বারা যখন আপনি আক্রমণের শিকার হয়েছেন, তখনও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন। তখন কি আপনি কোনো হুমকির শিকার হননি?
দেখুন আমি যদি হুমকির শিকার হইতাম জি আর আমি নিজেকে ভয় পেলে আওয়ামী লীগ সরকার যখন রানিং অবস্থায় ক্ষমতায় জি তখনও কিন্তু তাদের বিরুদ্ধে আমি কথাবার্তা বলেছি কী কারণে আমি অন্যায়কে কোনো দিন মেনে নিতে পারি না এই কারণে আমি মনে করেন তাদের বিরুদ্ধে বলতে কথাবার্তা বলেছি যে যত বড় এমপি হোক মন্ত্রী হোক না মনে করেন উপরে কর্মকর্তা হোক কারণ আমি দেখেছি না এরা অন্যায় করতেছে এই জন্য অন্যায়ের প্রতিবাদ অল টাইম করার চেষ্টা করেছি এই জন্য নিজের মৃত্যুর কথাও ভাবিনি আমি পিছু পাওয়া হইনি আমরা অনেক সময় দেখেছি যে আওয়ামী লীগ সরকার আপনার যখন নির্বাচন করেছে সেই নির্বাচনগুলোতে বিএনপি বা অন্যান্য দলগুলো আপনার অধিকাংশ জায়গায় আসে নাই সেইখানে আপনার হলো তারা দেখা গেলো যে বিভিন্নভাবে ডামি প্রার্থীগুলো আপনার দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচনে তো সেরকম আপনিও আপনার হচ্ছে ডামি প্রার্থী হিসেবে আপনি ঢাকা 17 আসনে যখন নির্বাচন করেছিলেন এমনটাই আসলে অনেকেই গুজব ছড়িয়েছে তো সেইটা আসলে কতটুকু সত্যতা আমাদেরকে একটু জানাবেন। ঢাকা 17 আসন নির্বাচনটা আমার ছিল একটা প্রতিবাদ কারণ বগুড়া 4-এ যখন আমি নির্বাচন করি এই আওয়ামী লীগ সরকার আমাকে জোর করে সেখানে আমার হারানো হয় আমাকে ফলাফল কেড়ে নিয়ে আমার সুষ্ঠু ফলাফল ঘোষণা করা হয় তার প্রতিবাদে আমি ঢাকা 17 আসন নির্বাচন করেছিলাম যে এখানেও আবার নির্বাচন কর্ম দেখে এরা নীরবে এরকম এই আসনটা কেড়ে নেবে তা হতে পারে না এই যে তার মনে করেন প্রতিবাদের মশাল হিসেবে কিন্তু আমি এখানে একটা নির্বাচন করেছিলাম ঢাকা 17 আসনে আর এখানে মনে করেন দামি প্রার্থী হলে কিন্তু আমি কোনো ব্যানার থেকে ভোট করতাম যেহেতু আমি নিজের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি সেই হিসেবে কারো দামি প্রার্থী ছিলাম না এবং মনে করেন আপনারা দেখেছেন কোনো দামি প্রার্থী থাকলে কিন্তু আমার পিছনে হয়তো মনে করেন কোনো দল কাজ করতো আপনার কেন্দ্রেও কোনো দল আপনি বার করতে পারেননি তবে এইটা ঠিক যে বিএনপি এবং অন্যান্য যে সমস্ত দল আছে সবকটা দলই আমাকে ভোটের দিকে সহযোগিতা করেছে তারা ভোট দিয়েছে কারণ আমার তো এখানে রিজার্ভ কোনো ভোট ছিল না এখানে ভোট ছিল আমার যারা ভক্ত তারা আমাকে ভালোবাসে আর এখানে ভোট দিয়েছে দুইটা কারণে তো হিরো আলম একদম প্রতিবাদী লোক এর মতো লোক আপনি 8-10টা যে করা ভোটর দাঁড়াইতে পারছে তার থেকে হিরো আলম মনে করেন যোগ্য মনে করছে তারা এবং এইরকম ছেলেকে যদি আমরা ভোটে পাস করাতে পারি যে এর দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না সব কিছু মিলে কিন্তু এখানে ভোটটা করেছিলাম এবং ভোটটা আমার নিজস্ব মনে ইচ্ছে শক্তিতেই ভোটটা করা কারণ কারো দামি প্রার্থী আমি এখানে ছিলাম না আরেকটা বিষয় অনেকে আবার এইটাও মন্তব্য করেছে যে আওয়ামী লীগ সরকারই আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে সেই আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই কারণে তো এমনটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সেখানে আপনার আক্রমণের শিকার কেন হয়েছিলেন? না এটা ভুল মনে করে আওয়ামী লীগ সরকার আমাকে কেন দাঁড়িয়ে দেবেন ওখানে তো আমি হিরো আলম একা ছিলাম না এখানে ছিল জাতীয় পার্টি ছিল জাকের পার্টি ছিল আরও মনে করে অন্যান্য কিন্তু অনেক করে দলে নির্বাচন করেছে আমার থেকে বড় বড় তারা মনে করেন ওখানে যারা ক্যান্ডিডেট ছিল ওরা ভোট করেছে তাহলে আওয়ামী লীগের প্রার্থী কেন আমাকে দাঁড় করে দেবে আওয়ামী লীগের প্রার্থী যদি আমাকে দাঁড় করে দেয় তাহলে আওয়ামী লীগের প্রার্থীর সাথে তাহলে আমাকে তারা মারধর কেন করলো এইটাই আমিও নিজেও আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে যদি আওয়ামী লীগ যদি আপনাকে দাঁড় করে দিবে সেই আসনে তাহলে আপনি কেন সেখানে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হবেন। আরেকটা বিষয় হচ্ছে আমার নিজের কাছে কেন যেন মনে হয় যে আপনি এই যে আওয়ামী লীগ সরকার নিয়ে আপনি অনেক সময় অনেক প্রতিবাদ করেছেন তারপরেও কিন্তু আপনি নিজে সেফ থেকেছেন এটা কিভাবে সম্ভব? কখনো কি আপনার হচ্ছে হামলার শিকার হয়েছেন মামলার বা আপনার হচ্ছে গ্রেপ্তার এই ধরনের আপনার হচ্ছে হয়রানিতে কিন্তু আপনাকে পড়তে হয় নাই তো এটা আপনার কীভাবে সম্ভব হয়েছে? এখন আমি তো মামলার শিকার হইনি হামলার শিকার হয়েছে অনেকবার মামলার শিকার হয়নি এই কারণে আমি প্রতিবাদ করেছি মানুষের পাশে কাজ করেছি জি সবকটা কাজের লজিক ছিল এবং প্রতিবাদ সবকটা কাজের আমি নিজেকে দেখেছি না লোকজন দেখছে না সঠিক আছে এখানে যখন মামলা করি জনগণ তো আমাকে ছাড়বে না আর জনগণ জানে যে হিরো আলম গাউদ্দিন কেউ হাত দেয় সে তো অন্যায়কে সারা বাংলাদেশের লোক কথা বলে কারণ আমি যদি অন্যায়কে তাহলে আমার বিরুদ্ধে কথাবার্তা বলে আর আমি যদি সঠিক থাকি তাহলে সবাইকে তো আমার দিকেই কথাবার্তা বলে সেই হিসেবে আমি সঠিক ছিলাম সেই হিসেবে ওরা আমাকে গাঁও হাত দেওয়ার সাহস পায়নি আসলে অনেক বিষয়গুলো আপনার অজানা ছিল সেইগুলো আপনার কাছ থেকে জেনে নিচ্ছি তো যাই হোক আমরা এখন যাবো ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরছি দর্শক কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবে। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ হিরো আলম ভাই বর্তমান প্রেক্ষাপটে আপনাকে নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে যে আপনি ঢাকা 17 আসনের যে সংসদ ছিল জনাব
আরাফাত হোসেন তথ্যমন্ত্রী, তাকে আপনি খুঁজছেন, তাকে কেন আপনি খুঁজছেন? আসলে আরাফাত খোঁজার দুইটা কারণ। জি একটা হলো ঢাকা 17 আসনে যখন নির্বাচনটা হয়, জি সে আমার আসনটা জোর করে কেড়ে নিয়েছে। জি 2 নম্বর, সে আমাকে ভীষণভাবে মারধর করে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কারণ ঢাকা 17 আসনে যখন নির্বাচনটা শুরু হয়, প্রথম দিকে শুরুতেই তারা কিন্তু আমাকে করাইল বস্তির সামনে আমাকে ঢুকতে দেয় না, ওখানে ভীষণ মারামারি হয়, আপনারা দেখেছিলেন। দ্বিতীয়, যখন নির্বাচনের দিনের সব কেন্দ্রে ফলাফল যখন দেখেছে, তো হিরো আলম সব কটা কেন্দ্রেই ভোটের দিকেই এগিয়ে আছে এবং তারা খবর পাওয়ার পরে ঠিক বিকেল 3:40 তারা আমার উপর একটা কেন্দ্রে যখন যায় আমি ঢুকে দেখি তারা জোর করে সিল মারতেছিল। আমি যখন এটা দেখতে পারি, আমি কেন্দ্রে ঢুকতে নিই, সকল কেন্দ্রেতে আমার রুমে ঢুকতে দেন, ধাক্কা মারে বের করে কেন্দ্রের বাইরে নিয়ে আসার পরে এখানে আমাকে গেটে থেকে এমন করে মারধর শুরু করে, রাস্তা বলুন দেখতেন কী আরে আমাকে মারধর করেছে জি এবং তারা আমাকে হত্যা করার চেষ্টা করে এবং সেখান থেকে আমি কোনোরকম আমি দৌড়ে পালিয়ে যায়। সারা বাংলাদেশের লোক আপনার দেখেছেন কী আরে তারা আমার উপর আক্রমণ করেছিল আর মারধর করেছিল। সেক্ষেত্রে আপনাকে পুলিশ প্রশাসন কেন সহযোগিতা করে নাই? পুলিশ প্রশাসন তারা হাত বাঁধা ছিল, তারা বের হয়নি, কারণ তারা সরকারের গোলাম ছিল সেই টাইমে। সরকার যেদিকে কথাবার্তা বলছে, সরকারের হুকুমে তারা কিন্তু বাইরে যায়নি। যখন মানুষের একটা পুলিশ জনগণের বন্ধু, সেই টাইমে যখন আমাকে মারধর করা হয়, সকল রাস্তাটা কিন্তু তারা বের হয়নি, রাস্তায় বের হয়নি, তারা কেন্দ্রের মধ্যেই ছিল। তা এইরকম সে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই টাইমে, এখন দেশের জনগণ, আমরা এখন স্বাধীন, এখন আমরা কথা বলতে পারছি, কথা বলার আমাদের অধিকার আছে এবং তারা যে অন্যায় করেছে, জি এই অন্যায়ের শাস্তি যদি না দেওয়া হয়, সামনে যে আরও নির্বাচন যখন হবে, এইরকম প্রতিটা এমপি মন্ত্রী জোর করে আসন কেটে নিতে পারে। আর তাদের যদি বিচার করা হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো এমপি মন্ত্রী যাতে এই ধরনের ঘটনা না ঘটাতে পারে। তাই এই জন্য তাকে আমার মৃত্যু এবং হত্যা করার দায়ে তার বিরুদ্ধে খুঁজতেছি। তাকে পিলে গণধোলাই দেবো, কি করবেন? তাকে পিলে গণধোলাই দেওয়া হবে, গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে উঠে যাবে, কারণ সে আমাকে যে গণধোলাই দিয়েছিল, জি মেরেছিল, তার আমি এই মারের বদলে মার দেবো, তার আমার একটা ওর একটা রাগ। 2 নম্বর প্রশ্ন, তাকে যে দিনই ধরা হবে সেই দিনই তার বিরুদ্ধে আমি মামলা দেবো। আপনি কি মনে করেন যে সে কি দেশে আছে নাকি দেশের বাইরে চলে যেতে পারে? না, দেশে আছে, সে দেশে আছে, দেশের বাইরে সে যায়নি। জি তাকে কি আপনি খুঁজেছেন রাস্তায় বা আপনার কোথাও, তার বাড়িতে কোথাও খুঁজেছেন? তাই সন্ধান লোক আপনি বিভিন্ন জায়গাতে আমি খোঁজখবর রাখতেছি। আরাফাতের যে যেখানে পাবেন তার খবরটা আমাকে দেবেন, এখানে তাকে দেখা গেছে। তাহলে আমরা বলতে পারি যে আপনার হচ্ছে আপনার হিরো আলমের ভয়ে জনাব আরাফাত হোসেন, যিনি সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন, তিনি আপনার পলাতক আছে। এখন সে পলাতক আছে, জনগণের গণধোলাই খাবি রেখে রাস্তায় বের হইতেছে। না সেটাই, মানে জনগণ তো আপনার পাশে আছে। হ্যাঁ, যেহেতু আপনি ছাত্র আন্দোলনে, আপনিও একজন সৈনিক এবং ছাত্রদের সাথে আন্দোলন করেই আজকের বিজয় আপনার চিনে নিয়ে এসেছেন। তো সেইখানে আপনার হচ্ছে জনগণ আপনাদের পাশে আছে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনাদের ভয়ে আপনার হচ্ছে সে লুকায়ে আছে, পালিয়ে আছে, এমনটাই তো আপনার মনে করছেন নাকি? অবশ্যই সে তো বুঝতেই পারছে যে হিরো আলম তাকে খুঁজতেছে, রাস্তায় পেলে তো অবশ্যই গণধোলাই দেবে। তো অবশ্যই সে আমার বাড়িতে রাস্তায় বাড়াবে না। আচ্ছা, আপনার হারানো যে আসনটা, ঢাকা 17 আসন, যেটা আপনি বললেন যে যে সেখানে কারচুপি হয়েছে, এবং আপনার যে এর পূর্বেও যে আপনার নিজের এলাকায় বগুড়া আপনার 4 আসন, যেখানে আপনি নির্বাচন করেছিলেন, সংসদ নির্বাচন করেছিলেন, সেখানেও আপনি দাবি করেছিলেন যে আপনি নির্বাচিত হয়েছিলেন। তো সেই হারানো আসনগুলো বর্তমানে আপনার হচ্ছে যদি আপনাকে ফিরে দেওয়া হয়, যে আপনাকে ফিরে দেওয়া হলো, তখন আপনার বক্তব্যটা কেমন থাকবে, মন্তব্যটা কেমন থাকবে? এখন এখন যদি সে আসনগুলো ফিরে দেওয়া হয়, তাহলে 70 জয় হয়েছে জি এবং হিরো আলম রিয়েল পাস করছিল, জনগণ বুঝতে পারবে। জি এবং সেই হিসেবে আমরা অবশ্যই খুশি হব জি যে আমরা ভোটে জয়ী হয়েছিলাম, 70 জয় হয়েছে, অন্যের ক্ষয় হয়েছে।
আপনি জনগণের জন্য কি করতে চাচ্ছেন? সাধারণ মানুষের জন্য কি করতে চাচ্ছেন? আমরা বিগত দিনে দেখেছি যখন বন্যা এসেছে আপনি ত্রাণ বিতরণ করেছেন। ঈদের সময় সাধারণ অসহায় মানুষ যারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আর্থিকভাবে এবং বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। তো এখন আপনি যদি একজন এমপি হয়ে যান তখন আপনি সাধারণ জনগণের জন্য আপনি কি করবেন? আসলে জনগণের জন্য কাজ করতে চাই বলে এত অল্প সময়ে কিন্তু রাজনীতিতে নাম লেগেছে। জি, জনগণের মনে করে প্রতিবাদ করি, যে কোনো অন্যায় হলে জনগণের কাজ করি, জনগণের পাশে থাকতে চাই। জি, সব মিলাই কিন্তু এই জন্য মানুষের পাশে দাঁড়ান। জি। আর আমার শুরু থেকেই কিন্তু মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে। আমি এমপির মধ্যে হলে আপনি এখানে হতে পারলে কি না পারলে কি, আমি মানুষের পাশে যেরকম মনে করেন পাশে ছিলাম, যে কোনো অন্যের প্রতিবাদ করেছিলাম, আমি করে যাবো। একটা মানুষের পাশে কাজ করেও যাবো এবং অন্যের প্রতিবাদও করে যাবো। আচ্ছা, এই যে আপনার যখন এই যে মানবিকতা মানুষের প্রতি দেখান সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা হয়ে থাকে যে হিরো আলম ভাইরাল হওয়ার নেশায় সোশ্যাল মিডিয়াতে এই প্রচারগুলা চালিয়ে যাচ্ছে, মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তো সেই বিষয়ে আপনার মন্তব্য কি? যারা এই আমাদের অনুষ্ঠানটা দেখছে তারা হয়তো এই অনুষ্ঠান দেখার মধ্য দিয়ে হিরো আলমের মনের কথাগুলো জানতে পারবে যে আসলে মূলত হিরো আলম আসলে কেন মানুষকে সাহায্য সহযোগিতা করে এবং সেগুলো কেন ফেসবুকে ইউটিউবে সেগুলো প্রচার করে। দেখুন, ভাইরাল কিন্তু হতে চাইলে হওয়া যায় না। জি, হিরো আলমের মতো কিন্তু অজস্র লোক কিন্তু ভাইরাল হওয়ার প্রতিটা কাজ করতেছে, জি, নেগেটিভ পজিটিভ, এবং মানুষের অনেক মনে করেন সোশ্যাল মিডিয়ায় দান খরচ করছে, কই তা চাইলে তারা তো ভাইরাল হতে পারে না। জি। ভাইরাল হওয়া অত সম্ভব না আর সহজও না। কারণ কি জানেন, আল্লাহ পাকগুলো আপনাকে না ভাইরাল করে আপনি চাইলেও হতে পারবেন না। এবং আপনি ভাইরাল মানুষ হয় হঠাৎ একবার। আমি যখন ভাইরাল হওয়ার স্বপ্ন দেখি মানুষের মতন, এটাই যদি আমার নেশা থাকে, তাহলে অনেকে এর উপর ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়েছে দেখবেন, তারা 6 মাস 1 বছর পর তাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায়নি। জি। আমি হিরো আলম 10টি বছর ধরে এখনো টাইম লাইনে আছি, আমাকে এখান থেকে কেউ এখনো নামাতে পারেনি। তাহলে টাইমলাইনে থাকার জন্যই আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন বা করে যাচ্ছেন এমনটাই কিন্তু অনেকে মন্তব্য করে থাকে। তো সেই বিষয়ে আপনার মন্তব্যটা কি? মানুষের মন্তব্য আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমি আজকে এত দূর এসেছি আমার নিজের যোগ্যতায়। জি, যে আমাকে নিয়ে কে কি ভাবলো না ভাবলো সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়। কারণ আমি তাদেরকে নিয়ে কাছে কোনোদিন যাইনি। আমি আমার পজিশন নিয়ে আমি কাজ করতেছি। এখন এটা নিয়ে যদি কেউ আমাকে ভাইরাল মনে করলে করতে পারে। কারণ সে কোনো যারা বড় বড় কথাবার্তা বলে তারা কোনোদিন হিরো আলমকে ১০০ টাকা দিয়েও সাহায্য করেনি, আমার পাশে আসেন সহযোগিতা করে। তাই তাদের কোনো কথাটা আমার কোনো যায় আসে না। আপনি ভাইরাল হওয়ার জন্য যদি বিষয়গুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার নিজের ফেসবুক, নিজের ইউটিউব সেখানেই তো আপনি করতে পারতেন। তো আপনার যে বিষয়গুলা যে ইস্যুগুলা নিয়ে আপনি যখন মানুষের কাছে যান, মানুষের সামনে যান, তখন আমরা দেখে থাকি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অন্যরাও সেই বিষয়গুলো নিয়ে আপনার ফেসবুকে আপলোড করতেছে, ইউটিউবে আপলোড করতেছে, গণমাধ্যমে নিউজ হচ্ছে। তো সেখান থেকে কি আপনি কোনো অর্থ পান কিনা? না, আমি সেখান থেকে অর্থ কেন পাবো? আমাকে ভালো লাগে বলে তো আপনি আমার কন্টেন্ট আপলোড করেন। আমাকে ভালো লাগে বলে তো আমার ভিডিওগুলো আপনি শেয়ার করতেছেন। জি। তো আমার তো মনে করেন ভালো না লাগলে তো আপনি আমাকে কন্টেন্ট আপলোডও করলেন না, আমার ভিডিও শেয়ারও করতেন না আরকি। এটা ভালো লাগে বলেই মনে করেন আপনি কাজটা করেছেন। এই যে বর্তমান সময়ে যে অভ্যন্তরীণ যে আপনার সরকার গঠন করা হয়েছে, সেইখানে আপনার হচ্ছে যারা আছেন উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, তাদের সম্পর্কে আপনার মন্তব্যটা কি? দেখুন, দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই নতুন একটা সরকার চেয়েছি, নতুন একটা দল চেয়েছি, নতুন একটা আমরা কমিটি চেয়েছি। সব কিছু মিলে যাদেরকে আমি তো আর অত মানে বুদ্ধিদাতা না, আর অত জ্ঞানীও না। জি, তেমনি করেন যাদেরকে জনগণ এবং আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা ভালো মনে করেছেন যে এদেরকে দিলে দেশটা ভালো চলবে। তা আমরা দেখি, আমরা তো সারা জীবনের জন্য তাদেরকে রাখিনি, আমরা কিছু দিনের জন্য রেখেছি তারা কি কেমন কাজ করে। যাকে আমরা সমস্যা মনে নেবে তাকে সেই পদে বাতিল করে নতুন কাউকে আনা হবে। ওইখানে বা ওই উপদেষ্টা মণ্ডলী পদে যদি আপনাকে যদি রাখা হতো, তাহলে সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হতো? এখন দেশের জনগণ এবং যারা উপদেষ্টা আছেন তারা তো মনে করে এই দলগুলো রাখা সম্ভবত ভালো, তাহলে আমরা থাকতাম, সমস্যা নেই। আপনার সেই যোগ্যতা আছে কিনা? আপনার নিজের ভিতরে সেই কনফিডেন্সটা আছে কিনা? না, যোগ্যতা আমার কতটুকু আছে সেটা আমি জানি না, কিন্তু মানুষের পাশে কাজ করার মতো যোগ্যতা এবং মানুষের নিয়ে কথা বলার মতো যোগ্যতা জি। কিছুটা হলেও তো না থাকতো, তাহলে কি জনগণ আমাকে ভোট দিল হয়নি এবং জনগণ হিরো আলমের উপর অন্যায় অত্যাচার হলে কথা বলতো না। অবশ্যই হয়তো কিছুটা আছে বলে এখনও কিন্তু জনগণ আমাকে ভালোবাসে।
আপনি আরেকটা কথা আপনি বলেছিলেন গণমাধ্যমে যে আপনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন করবেন না আর কখনো। এখন তো আওয়ামী লীগ সরকার নাই। এখন যদি সামনে যদি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচনে কি আপনি অংশগ্রহণ করবেন কিনা? এখন সামনে তো নির্বাচন, বলেছিলাম যে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে আমি আর কোনোদিন নির্বাচন করিব না। জি, যেহেতু এখন দেশ স্বাধীন, সবাই কথা বলার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আবার সবাই ফিরে পেয়েছে। জি। সেই হিসেবে নির্বাচন পরিবেশ আশা রাখতে সামনে সুষ্ঠু হবে, জি। সেই হিসেবে সামনে আমরা নির্বাচন অবশ্যই করব। কোনো দলের হয়ে নির্বাচন করবেন নাকি আপনি নিজেই একটা দল গঠন করবেন? এর আগে কিন্তু এমন একটা ঘোষণাও আপনি দিয়েছিলেন যে হিরো আলম নিজেই একটা দল গঠন করবে। আমি দল গঠন করব, তবে এই মুহূর্তে না, আরও দেরি আছে। আর সামনে কোনো দল থেকেও নির্বাচন করব কিনা সেটাও বলতে পারতেছে না, জি। কারণ আমরা এখন নির্বাচনের পরিবেশ থেকে কত দূর আমরা নির্বাচনে কে কে কোন কোন দল নির্বাচনে আসে, কারা কারা নির্বাচনে আসতেছে, সব কিছু মনে করেন দেখে শুনে আর কি নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন ছাড়া আপনার হচ্ছে এই যে অভ্যন্তরীণ যে সরকার আপনার আছে, সেই সরকারের আপনার হচ্ছে হাতে দায়িত্বটা আপনার কতদিন থাকলে পরে দেশটা সুষ্ঠু, স্বাভাবিক এবং অর্থনৈতিক ঘাটতি থেকে আমরা বেঁচে উঠতে পারবো বলে আপনি মনে করেন? আসলে নির্বাচন দেশের মনে করেন আমার মনে হয় এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। এক বছরের মধ্যে এক বছর দেওয়া সম্ভব, কারণ একটা সরকার মনে করেন এক বছর ইচ্ছে করছে 6 মাসের মধ্যে দেশটা গুছিয়ে নিয়ে আসতে পারে। জি, সব কিছু আর 6 মাস বেশি ধরেন, তো এক বছর পর মনে করেন নির্বাচন হলে দেশের জন্য ভালো, কারণ এই সরকার তো যারা আছে এরা চিরস্থায়ী না। জি, যেহেতু অনেক করে দল আছে, সব করে দল জনগণের মনে করেন ভোট দিয়ে তাকে ভালো লাগবে, তাকে যখন আমাদের সরকার হবে, তো সেই টাইমে কিন্তু আমার দেশের জন্য আরও উপকার হবে। এবং বাইরের দেশ থেকে সবাই মনে করেন লেনদেন কাজকাম সব কিছু মনে করে সুবিধা হবে। সেই হিসেবে এক বছরের মধ্যে নির্বাচন দিলে আমাদের মনে হয় ভালো হবে, কারণ অন্য এক বছরের বেশি নির্বাচন দিলে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাছাড়া তারা আবার মনে করেন দেশে একটা ভেজাল পাকা শুরু করে দেবে। কেন এতদিন ধরে নির্বাচন দেওয়া হইতেছে? নির্বাচনের নিয়ম কিন্তু সংবিধানের অনুযায়ী দিলে আপনি যান 90 দিনের মধ্যে, কিন্তু আমাকে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার নিয়ম। জি। যেহেতু 3 মাসের নির্বাচন এই মুহূর্তে দেওয়া সম্ভব না, যেহেতু দেশটা এখন গোছানো নেই, সেই হিসেবে দেশটা গোছানোর পরে 1 বছরের মধ্যে নির্বাচন দিলে আমার মনে হয় এই প্রতিটা দলের জন্য উপকার এবং যারা আছে তাদের জন্য উপকার। আমরা চাই না দেশে আর এই নির্বাচন নিয়ে আবারও কোনো আন্দোলন কি কোনো ভেজাল শুরু হোক। অভ্যন্তরীণ সরকার যখন গঠন করে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সকলকে আপনার ডাকা হয়েছিল। সেখানে আপনাকে ডাকা হয়েছিল কিনা? না, আমি সেখানে যাইনি। মানে ডাকা হয়েছিল কিনা? না, 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 আমাকে ডাকা হয়নি, আমি দেওয়া হয়নি ইচ্ছে করে। আপনাকে নিয়ে তো আপনার মোটামুটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সকলেই আপনার আলোচনা করে। তো এই যে আলোচনার মধ্য দিয়ে আপনি রাজনীতিতেও কিন্তু আপনার ব্যাপক একটা জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। সেটা জনপ্রিয়তা হোক আর হচ্ছে আপনার একটা প্রচার হোক, যেটাই হোক অর্জন করে ফেলেছেন। তো এখন কি আপনি মনে করেন যে আপনার দ্বারা আপনার একটা দল গঠন করা সম্ভব? হ্যাঁ, দল গঠন করা সম্ভব, কিন্তু দল এই মুহূর্তে গঠন করা বলে নেই। কারণ দল গঠন করতে গেলে আরও অনেক কিছু গোছাইতে হবে, অনেক কিছু আরও প্রয়োজন আছে। আর দল যদি আমি গঠন করলেও হয়তো দলের আমি প্রধান হব না। আপনি যদি দল গঠন করেন তাহলে কি মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে দল গঠন করবেন নাকি রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে দল গঠন করবেন? না, যখন একটা দল করবে সেখানে তো মিডিয়া, রাজনীতি, সাধারণ মানুষ সবাই এখানে আসতে পারবে, কারণ আপনি যখন যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি দল গঠন করবেন তখন তো আমাকে একতরফা হয়ে গেল এই মনে করেন দলটা। জি। আর দল মানে সবাই থাকবে সেই দলের লোক। রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনাকে কতটুকু ভালোবাসে? ভালো, সবাই তো কিছু ভালোবাসে, কিছু রাজনীতিবিদ আছে তারা ভালোবাসে, কিছু মনে করেন তারা ভালোবাসে। সেখানে আপনি সাপোর্ট কতটুকু আছে? আপনাকে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ভালোবাসে তাদের মধ্যে থেকে আপনি নিজেকে আপনার কত পার্সেন্ট বলে মনে না, করেন? যারা 100 মধ্যে আপনার হচ্ছে রাজনীতিতে আপনি কত পার্সেন্ট? 100 মধ্যে রাজনীতিতে অবশ্যই বা আপনার 75% লোক আমাকে পছন্দ করে, 75%। আর 25% লোক আমাকে পছন্দ করে। আর মিডিয়াতে 100%-এর মধ্যে আপনি নিজেকে কত পার্সেন্ট? মিডিয়াতে মনে করেন যারা প্রকৃত মিডিয়া ব্যক্তি, যারা মনে করেন একবার মনে করেন ভাবে যে হিরো আলম সেই মফস্বল গ্রাম থেকে অনেক সংগ্রাম করে আজকে এই জায়গাতে এসেছে, জি। তারা সবাই সাপোর্ট করে। আর যারা মনে করেন মিডিয়াতে মনে করেন আর বাপের ঘর থেকে আল্লাহ দুলাল, যারা মনে করেন মিডিয়াতে কোনো কষ্ট কিনে বোঝে না, তারা মনে কাউকে মেনে নেবে না। কারা এই কারণে মেনে নেবে না, তারা পছন্দ করে না, তারা কষ্ট দেশটাকে বোঝেনি।
করা মনে করে এই জন্য মনে করে দেয় এই কি হিরো, এই কি মনে করেন মিডিয়াতে কাজ করবে, তারা আমাকে করেন আমাকে মনে করেন ফান হিসেবে সবাই উড়িয়ে দিচ্ছে সব, মনে করেন এক কথা বলতে গিয়ে তারা আমাকে খুব একটা পছন্দ করে না। তো এই যে মিডিয়ার মানুষরা যখন আপনাকে পছন্দ করে না, সেই বিষয়গুলো আপনি জানার পরেও কিন্তু আপনার দেখা গেল যে বিভিন্ন সময় তাদেরকে নিয়ে আপনার একত্রে আপনার কাজ করে থাকেন, যারা আপনাকে অপছন্দ করে, একটা সময় তারাও আপনাকে আপনার পছন্দ করা শুরু করে দেয়। তো এই যে এইভাবে যে আপনি সমন্বয় করে যে আপনার মিডিয়াতে যে একটা আধিপত্য তৈরি করেছেন, নিজেও সিনেমা বোধহয় আপনার এ পর্যন্ত 3টা সিনেমা নিজে প্রযোজনা করেছেন, 7টা সিনেমা প্রযোজনা করেছেন। এই 7টা সিনেমা প্রযোজনা করেছেন, সেই সিনেমাগুলো আপনার বেশ কয়েকটা সিনেমা হলেও চলেছে। তো এই যে আপনার আধিপত্যটা মিডিয়াতে, তো আগামী দিনে মিডিয়া নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? আগামী দিনে মিডিয়া নিয়ে পরিকল্পনা অবশ্যই ভালো, কারণ যেহেতু মিডিয়াকে ভালোবাসে, সেই মিডিয়াকে ভালোবাসে এই জন্যে আগামীতে নাটক আমি আর এই যাবৎ আমি 7টি সিনেমা প্রযোজনা করেছি। জি এর মধ্যে আমার 4টি সিনেমা রিলিজ হয়েছে আর 3টি সিনেমা রিলিজ পর্যায়ে আছে। আর সামনে আরও ভালো যাতে কিছু করতে পারি, জনগণের যেহেতু ভালোবাসা পেয়েছি, এখন আমার কাজগুলো আপনারা দেখবেন আগের থেকে কতটা কাজের হিরালো পরিবর্তন করেছে, নিজেকে পরিবর্তন করেছে, সব মিলে মনে করে সামনে ভালো কিছু নিয়ে আপনার সামনে আসতে চাই। আরেকটা বিষয়, আপনি দেশ স্বাধীন হওয়ার পরে বলা যায়, যেহেতু 5 তারিখে আপনার হচ্ছে দেশে সরকার পরিবর্তন হয়ে গেছে, পদত্যাগ করে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এরপর পরই কিন্তু আপনি এফডিসিতে গিয়েছিলেন। এফডিসিতে যাওয়ার পরেও কিন্তু আপনি একটা হয়রানির শিকার হয়েছিলেন, সেই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন। দেখুন, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এফডিসি যখন যাই, এফডিসি তো আপনি জানেন সব দলই আছে, ওখানে ওখানে কিন্তু সব দলের লোকজনই বসবাস করে। হয়তো মনে করেন দেশ স্বাধীন হওয়ার পরে এফডিসি দেওয়ার পরে এক দল মনে করেন আমার উপর তাদের রাগ থাকতেই পারে, যেটা হিরো আলম মনে করেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা আমাদের দলের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, আরেক দল মনে করছে সে আমেরিকা আমার দল ক্ষমতা আছে, আমাদের লোকের উপর মামলা করেছে, সব কিছু মিলে এক একজনের এক রকম রাগ থাকতে পারে। তো আমি তো এসব আগে থেকে আমার উপর কে রাগ করলো, আমাকে কে পছন্দ করলো না, এ মনে করেন আমার উপর কে আঙুল তুলে কথা কবে, হিরো আলম তাকে ছাড় দেবে না বলে, সে এফডিসির জ্ঞান আমার তো বড় এমপি আঙুল তুলে হলেও কোনো ছাড় নেই। আমি সেরকম তো দেখছিলাম এফডিসি উল্টো পাল্টা কথা, কারণ এফডিসির হিরো আলম লোকাল কোনো লোক না, এফডিসি কিন্তু আমি একজন সদস্য, কিন্তু শিল্পী সমিতির সদস্য না হলেও এফডিসির পদের সমিতির সদস্য আমি একদম, কারণ এফডিসিতে আমার যাওয়ার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, সব কিছু অধিকার আছে, কারণ এফডিসি একদম হিরো আলম প্রযোজক ওখানকার। আচ্ছা, আপনি তো নিজে 7টা সিনেমা প্রযোজনা করেছেন এবং অভিনয় করেছেন কয়টা সিনেমাতে এই পর্যন্ত? সবইতেই অভিনয় করছে 10টি সিনেমা। 10টা সিনেমা। তাহলে আপনি কেন শিল্পী সমিতির সদস্য হতে পারলেন না? আমি ইচ্ছে করে হই, আমি ইচ্ছে করে তাদের কাছে শিল্পী সমিতির সদস্যপদ নিতে যাইনি, বিশেষ তাদেরকে বলে আবার তো আবার দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেই যাইনি। এখন বর্তমানে কোন সিনেমা নিয়ে কাজ চলতেছে আপনার? এখন আমার সামনে 4টি সিনেমা রিলিজ হবে, এই মাসে রিলিজ করার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতি ভালো দেখে রিলিজ করতে পারেনি, সামনের মাসে একটা রিলিজ করার চিন্তা ভাবনা করতেছি। আর বাদবে কিছু কাজ স্থগিত আছে, সেই কাজগুলো আবার রানিং করেছি। গান, নতুন কোনো গান নিয়ে নতুন গান নিয়ে আসতেছি, নতুন নাটক, ওয়েব সিরিজ, আর কি আমি তো আপনি জানেন একটু সব রকম কাজ করতে পছন্দ করি, এরকম সব রকম কাজ নিয়ে রানিং আছে এখন। আপনার গানগুলো আমরা অনেক সময় দেখা গেল যে সোশ্যাল মিডিয়াতে শুনে থাকি, আজকে আমরা টেলিভিশনের পর্দায় আপনার একটা গান আমরা শুনতে চাচ্ছি। এখন আপনারা সবাই দেখেছেন আমি তো মূলত এখন সিঙ্গার না, শিল্পীও না, গানগুলো জাস্ট জনগণকে একটু বিনোদন দেওয়ার জন্য গানগুলো করি আর কি। সে হিসেবে মনে করেন এবার কিছু গান করেছিলাম, তারপর এবার কিন্তু ছাত্র আন্দোলন নিয়ে একটা গান করেছিলাম, আপনি দেখেছেন। আর তারপরে মনে করেন কিছু আপনার বিভিন্ন দেশের ভাষাও গান দিন, সব মিলে একটু ব্যতিক্রম কিছু গান এসে। আপনি বিভিন্ন দেশের ভাষা নিয়েও আপনার গান করেছেন, তো আমরা আপনার হচ্ছে একটা গান আপনার কণ্ঠে আমরা একটু একটা অন্তরা গানের শুনতে চাচ্ছি। আমার কণ্ঠে আমি আপনার নিজের লেখা কোনো গান আছে? নিজের লেখা আমাকে বগুড়ার একটা গান ভাষায় কিছু গান করেছে, আমি আঞ্চলিক ভাষায় গান আর কি, নিজের ভাষায় গান আপনি বলতেছি। বগুড়া আঞ্চলিক একটা ভাগা আসার গানের নাম কালোশ্রী। বগুড়ার একটা বিখ্যাত গানটা আমাকে নিজের পন্থে গানটা আমাদের বগুড়া আঞ্চলিক ভাষায় আমাদের অনেকেই করেছে, একজন লিখেছিলেন গানটি, ময়না ভাই করে বলে, খুবই একটু ব্যতিক্রম গান আগে।
ও সরি তোর বাড়ি কনা কোনটি, নাম না বললে যাবে দেও না সেটি, আমরা বগুড়ার সোল মিছিল মাথার কাপড়, না তুললে সাদা বেনি খুলে দেব আমি, ও শ্রী তোর বাড়ি কনা কোনটি, নাম না বললে যাবে দেও না সেটি, আমরা বগুড়ার সোল মিছিল মাথার কাপড়, না তুললে সাদা বেনি খুলে দেব আমি, ও শ্রী তোর বাড়ি কনা কোনটি। এটা বগুড়া একটা আঞ্চলিক ভাষায় গান। অনেক ধন্যবাদ। আসলে আপনার সাথে সারাদিন ব্যাপী যদি আলাপ আলোচনা করি আসলে কথা শেষ হবে না। আপনি এমন একজন মানুষ। আসলে হিরো আলম কিন্তু আসলে একটা সময় মানুষের কাছে সমালোচনার পাত্র থাকলেও বর্তমানে কিন্তু আলোচনার একজন লোক। সে কিন্তু আসলে দেখিয়ে দিয়েছে, সারা বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে যে আসলে হিরো আলম পারে। তো আমরা আসলে আজকে খুবই আনন্দিত আমাদের সাথে আপনি দীর্ঘ একটা সময় দিলেন। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে, সবাই এখন স্বাধীন, মন খুলে কথাবার্তা বলতে পারেন, মন খুলে চলতে পারেন। আপনাকে সবাইকে একটা কথা বলতে চাই, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে আপনাদের। আপনারা যদি প্রতিবাদ না করেন দেশটা আবার আগের মতো হবে। আপনি দেখেন এক জায়গা অন্যায় হতেছে, আপনি সেখানে প্রতিবাদ করেন। ধরেন এক জায়গা গ্যাসের দাম বের হয়েছে, আমার জিনিসের দাম বের হয়েছে, বিদ্যুতের দাম বাড়াইছে, আপনি এটার প্রতিবাদ করেন। দেখেন এক জায়গা একটা রুগী পড়ে আছে, হসপিটালে চিকিৎসা করতে, কী কারণ হয়েছে তার প্রতিবাদ করেন। এক জায়গায় সিন্ডিকেট কাজ করতেছে, আপনি সেখানে প্রতিবাদ করেন। প্রতিটাই জায়গায় তো আপনি প্রতিবাদ করেন, তাহলে দেখবেন আমরা যে দেশটা স্বাধীন করছি, স্বাধীনতা ধরে রাখতে পারবো। আর আমরা কেউ নীরবতা পালন করি, তাহলে আবার আপনারা আগে দেশটা খুঁজে পাবেন। তাই ঘুষখোর, চাঁদাবাজ, রংবাজ যেখানে আছে সেখানে প্রতিবাদ করবেন সামনে, তাহলে আমরা এই সোনার বাংলাদেশটা আবার ধরে রাখতে পারবো। তাই আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমি আগে থেকে অন্যের প্রতিবাদ করছি, মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতে পাশে থাকবো। আপনারা আমাদের সবাই দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে আমাদের নতুন কোনো অতিথিকে নিয়ে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।